প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। লক্ষ্য 2026, রাজ্যে আসছেন অমিত শাহ। ভোটের আগে নীরব প্রস্তুতি, সভা নয় বৈঠকেই জোর। বিভাগীয় কার্যক্রম বন্ধ করা যায় কিনা তার অনুমতি চেয়েছি মাত্র, 4 আধিকারিককে নিয়ে ব্যাখ্যা নবান্নর। ট্রাম্পের চাপেও দেশের অর্থনীতি মজবুত, উৎপাদন বৃদ্ধির হার আগের থেকে বেশি। রাজধর্ম পালন করেননি মুখ্যমন্ত্রী, যা হয়েছে তার দায় পুলিশেরও। আনন্দপুর কাণ্ডে শুভেন্দু। কে কার সঙ্গে বৈঠক করবে আমি ঠিক করতে পারি না, সেলিম হুমায়ুন সাক্ষাৎ প্রসঙ্গে নৌশাদ। মথুরাপুরে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল আইএসএফ ও সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে। দ্বিতীয় বিয়ে করে বিপাকে, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি হিরণের। মোদী সরকারের গালে বিরাট থাপ্পড়, কেন্দ্রের মধ্যস্থকারীর সঙ্গে বৈঠকে না অনিত থাপার। বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ মুসলিম ভোট বঙ্গ সিপিএমের। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার। আনন্দপুরের অগ্নিকাণ্ড স্থলে যাওয়ার অনুমতি পেলেন শুভেন্দু, তবে মানতে হবে কঠিন শর্ত। নোটিশ হাতে এসআইআর শুনানি কেন্দ্রের লাইনে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। আইনের অপব্যবহার হতে পারে, ইউজিসির নতুন নিয়মে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। রেকর্ড ভেঙে চুরমার, ইতিহাসে প্রথম 4 লাখ ছড়ালো রূপো, আরও 16,000 দামি হল সোনা। 7 সকালে আবার অ্যাকশনে সিবিআই, শহরে বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি। লক্ষ্য এবার দিল্লি, এসআইআর ইস্যুতে 1 ফেব্রুয়ারি রাজধানী সফরে মমতা অভিষেক। বিনামূল্যে রেশন কি বন্ধ হয়ে যাবে? মোদী সরকারের সিদ্ধান্তে খাদ্যের অধিকার নিয়ে উঠছে প্রশ্ন। এসআইআর শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল, কড়া শাস্তির মুখে পড়তে পারেন ইয়ারও এইয়ারও। এবার ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান, মৃত এক নেতা সহ 15 জন। অধীরের সময় জোট হয়েছিল, শুভঙ্কর নিজের সিদ্ধান্ত নিতে পারে না, ভেস্তে যাচ্ছে বাম কংগ্রেস জোট। কলকাতা জুড়ে যৌতুকগৃহ তৈরি হয়েছে, নাজিরাবাদে গিয়ে বললেন শুভেন্দু। বিজেপির পঞ্চায়েত, সেখানে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, রিপোর্ট চাইল হাইকোর্ট। এখন থেকে লড়াই শুরু, 2026-এ কত ভোটে জিততে হবে বলে দিলেন রচনা। আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি, ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন অরিজিৎ, জল্পনায় তোলপাড়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তদন্ত ও উদ্ধার কাজে বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। নাজিরাবাদ এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। এদিকে ওই এলাকায় হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আনন্দপুরের ঘটনার প্রসঙ্গে ফের কড়া নিন্দা করেছেন রাজ্য সরকারের। অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থলে গেছিলেন সুজিত বসু, অরূপ বিশ্বাস থেকে মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু এখনো পর্যন্ত যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকে সামনে এনে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তার কথাই, ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি 10 কিলোমিটারের মধ্যে, তবুও তিনি আসেননি। আসলে মমতার রাজধর্ম পালন করেননি, কারণ ক্ষতিগ্রস্ত মানুষরা হয় তার ভোট ব্যাংক নয়, অথবা বিশেষ সম্প্রদায়ের নয়। পুলিশের ভূমিকা নিয়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। স্পষ্ট বলেছেন, যা হয়েছে তার জন্য পুলিশও দায়ী। কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক থাকবে না, কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা দায় তাদের নিতেই হবে। আর 163 ধারা প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, তাকে আটকানোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে, যাতে সত্যিটা সামনে না আসে। এদিকে দুর্ঘটনার প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণও জানা গেছে। এর আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মোমোর গুদাম। ধৃত ডেকোরেটরসের মালিক গঙ্গাধর দাস দাবি করেছিলেন, আগুন মোমোর গুদাম থেকেই শুরু হয়েছিল। তবে ফরেন্সিক ও দমকলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, প্রকৃত আগুনের উৎস ছিল ডেকোরেটরসের গুদামই।
ওই গুদামের পশ্চিম দিকে 3 তল্লা বিশিষ্ট অংশ থেকে আগুন ছড়াতে ছড়াতে পুরো ডেকোরেটরস এবং মোমোর গুদাম গ্রাস করে নেয়। গঙ্গাধরের দখলে থাকা গোডাউনের আয়তন ছিল 35,000 বর্গফুট। এর মধ্যে 11,000 বর্গফুট মোমো কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল। মালিক দাবি করেছিলেন মোমো গুদামে অবৈধভাবে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরির কারণে আগুন লেগেছে। তবে ফরেনসিক রিপোর্ট সেই দাবি মিথ্যে প্রমাণ করেছে। তদন্তে আরও জানা গেছে গোডাউনে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই ত্রুটির জন্যই মালিক গঙ্গাধরকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন। বুধবার সিঙ্গুরের এক সভা থেকে সেই ঘোষণাকে আরও এগিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অগ্নিকাণ্ডে মৃত প্রত্যেকের পরিবারকে রাজ্যের তরফে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ামোমো কোম্পানি ও ডেকোরেটর সংস্থা 5 লক্ষ টাকা করে দেবে বলেও জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি দেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও আইএসএফ ছেড়ে প্রায় 200 জনেরও বেশি কর্মী সমর্থকরা গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। তৃণমূলের উন্নয়নে কাজের জোয়ার দেখে সবাই তৃণমূলে যোগ দিচ্ছেন, এমনটাই দাবি করেন মানবেন্দ্র হালদার। রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কাজ থেকে অন্যান্য দলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর অঞ্চলের 26 নম্বর বুথে একটি কর্মসূচি ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 15 বছর তার নেতৃত্বাধীন রাজ্য সরকার কি উন্নয়নের কাজ করেছে তার ছবি প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সেই সভাতেই সিপিএম এবং আইএসএফ ছেড়ে 200 জনেরও বেশি কর্মী সমর্থক ও নেতারা হাতে তুলে নেন ঘাসফুল শিবিরের দলীয় পতাকা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দলবদলের পালা চলছে জোর কদমে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই দলবদল চলছে। কোথাও শাসক শিবিরে যোগদান, কোথাও বিরোধী শিবিরে যোগদান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের পায়ের তলায় জমি শক্ত করতে শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের যোগদান করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ 24 পরগনা জেলায় আইএসএফের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। সেই দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরে আইএসএফকে রাজনৈতিকভাবে দুর্বল করতে তার দলের কর্মী সমর্থকদের ঘাসফুল শিবিরে জায়গা করে দেওয়া হলো। যদিও সিপিএম এবং আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাওয়া আসা লেগেই থাকে, এতে দলের অভ্যন্তরীণ কোনো ক্ষতি হবে না। রাজ্যের শাসক দল আইএসএফকে খুব ভয় পেয়েছে, তাই এইসব চমক দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিফলন ভোট বাক্সে পড়বে না। ধর্ম আর আফিম নয় সিপিএমের কাছে। মুখে ধর্মনিরপেক্ষ কথা বললেও আসলে কি ধর্মনিরপেক্ষ লাল পার্টি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিধানসভা নির্বাচনে আসন জিততে এখন মানকুল সব জলাঞ্জলি দিয়েছে সিপিএম। তাই তো একবার আইএসএফের গালে চুমু আর একবার হুমায়ুন কবিরের গালে চুমু খেতে শুরু করেছে। অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকই এখন একমাত্র পথ হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর তার সলতে পাকানো হয়েছিল রাজ্য সম্পাদক পদে বদল ঘটিয়ে। এদিকে এই পরিস্থিতির কথা বুঝতে পেরেই সরে গিয়েছে কংগ্রেস। কারণ হাতশিবির নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে থাকে। এই কারণেই এবার বিধানসভা নির্বাচনে জোট করতে চায়নি তারা। সিপিএমের কাছে জনসমর্থন নেই, তাই বিকল্প পথ হিসাবে সংখ্যালঘু ভোট ব্যাংক ধরার কৌশল নিয়েছে বলে সূত্রের খবর। মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক করার পিছনে এই কৌশলই কাজ করেছিল। তাই তাকে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে টিকিট দেওয়া হয়, যদিও কোনো রকমে জামানত বাঁচিয়েছিলেন। এখন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেই বেশি জোর দিচ্ছে সিপিএম বলে সূত্রের খবর। অন্যদিকে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট হচ্ছে না বলা হলেও তলে তলে আসন সমঝোতা করা হবে বলে সূত্রের খবর। তাই তো পৃথক বৈঠক করা হয়েছে। তাহলে অঙ্কটা কি? সংখ্যালঘু মানুষজন বিজেপিকে বিশ্বাস করে না, আর বেশিরভাগ সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে তৃণমূলের কংগ্রেসের কাছে। যে সামান্য তৃণমূলের বাইরে আছে সেটা কংগ্রেস এবং সিপিএমের মধ্যে বিভক্ত। সিপিএম ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী করত সংখ্যালঘু মুখকেই। এবার আবার সেই পুরনো পথে ফিরে যেতে চাইছেন
সালিমুদ্দিনের কেষ্ট বিষ্টুরা বলে সূত্রের খবর। তাতে যদি শূন্যতা কাটে। এছাড়া সিপিএমে আগের প্রার্থী হতেন মোহাম্মদ আমিন, হাসিম আব্দুল হালিম, রেজ্জাক মোল্লা, আনিসুর রহমান, আব্দুস সাত্তার সহ আরও অনেকে। এবার সেই পুরনো পথেই হাঁটতে চাইছে সিপিএম। আসলে লক্ষ্য তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটা, অথচ মুখে লাল পার্টির নেতারা বলতে থাকবেন তারা ইন্ডিয়া জোটে রয়েছেন। শুভেন্দু অধিকারী যে ধর্মের বিভেদে রাজনীতি করেন, এবার সেই পথেই হাঁটতে চলেছে সিপিএম বলে সূত্রের খবর। হিন্দু ভোট একজোট করতে হবে, বাংলায় হিন্দুদের সরকার হবে, সংখ্যালঘুদের ওপার বাংলায় পাঠানো হবে, এসব কথা শোনা যায় বিরোধী দলনেতার মুখে। আর সেই সংখ্যালঘুদের ধরতে চাইছে সিপিএম। তবে এই বিভেদের রাজনীতি করে কতটা তারা সফল হবেন সেটা সময়ই বলবে। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমুরু গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতে উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছেন ভুলে যাও, খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে, তাও টাকা পাবে ভোটের আগে নয় ভোটের পরে। এটাও বলে দিলাম, কথা যেমন এখানে বলে যাচ্ছি, কাজেও প্রমাণ করে দেব। যদি না করতে পারি রাজনীতি করব না, ছেড়ে দেব। বিরোধীদের প্রকাশ্যে সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। পাল্টা দক্ষিণ 24 পরগনা আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীন এর মতো কাজ করছেন। সাধারণ মানুষের ওপরে আর কোনো উনি ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবেই হুমকির আশ্রয় নিতে হচ্ছে। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধু ভুমুরু গ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আবার ঘর দেব না, ভোট দিতে হবে, তার জন্য এখন থেকেই হুমকি শুরু হয়ে গিয়েছে। যত ভোট এগিয়ে আসবে ততই ধরনের হুমকি ঘটনা বাড়বে। কারণ এবারের নির্বাচনের লড়াইটা যে কঠিন তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ শুনানির পর এদিকে হাইকোর্ট শর্ত সাপেক্ষে ওই মিছিলের অনুমোদন দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল বেলা 11টা থেকে বিকেল 4:30-এর মধ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই মিছিল সম্পন্ন করতে হবে। হাইকোর্ট জানিয়েছে, গড়িয়া শীতলা মন্দির মোড় থেকে কামাল গাজী মোড় পর্যন্ত রাস্তার বাঁ দিক ধরে প্রায় 2000 জনকে নিয়ে মিছিল করা যাবে। তবে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে থানা 200 মিটার আগে মিছিল শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত সভা করা যাবে বলেও জানিয়েছে আদালত। তবে সেই সভায় কোনোভাবে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর বক্তব্য রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত আরও স্পষ্ট করেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিনিষেধ মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের চলাচল বা দৈনন্দিন জীবনে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়টি বিশেষভাবে নিশ্চিত করতে হবে। রাস্তা অবরোধ, যান চলাচল বিঘ্ন বা জনজীবনে অযথা সমস্যা সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশ উল্লেখ রয়েছে। এছাড়াও মিছিল চলাকালীন সার্বিক নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের উপর ন্যস্ত করেছে আদালত। পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশে একদিকে যেমন বিরোধী দলকে প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কঠোর শর্ত আরোপ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আসন্ন 1 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লির সফর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এই সফরের প্রধান লক্ষ্য এসআইআর সংক্রান্ত দাবি আদায় এবং রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা। নবান্ন সূত্রে খবর, রাজ্য উন্নয়নের স্বার্থে এই বিনিয়োগ অঞ্চল গঠনে ছাড়পত্র পেতে মমতা সরকারি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া বাজেট অধিবেশনের প্রাক্কালে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়াতে রাজধানীর রাজনৈতিক নেতাদের সঙ্গেও তাদের বৈঠকে সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে যাবেন বলে নবান্ন সূত্রে খবর।
তার সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন সাংসদ। আর এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েকজন সদস্য তৃণমূলের প্রতিনিধি দলে থাকতে পারেন বলে সূত্রের খবর। অভিষেক যখন নির্বাচন কমিশনে গিয়েছিলেন তখন সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের। এবার যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে নয়াদিল্লি সফরে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে তার বিমান। এই ঘটনার পরই রাজধানীর সফর পরিবর্তন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের দাবি তুলে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার তৃণমূল কংগ্রেসকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী 2রা ফেব্রুয়ারি সোমবার বিকেল 4টে নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যেতে বলা হয়েছে। আজ রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, আজ তিনি যাননি তার মানে এই নয় যে অন্য কোনো দিন যাবেন না। এবার খাদ্যের অধিকার কি শেষ করতে চাইছেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ চাল গমের বদলে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এই পদ্ধতিকে বলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে খাদ্য মন্ত্রককে বলা হয়েছে এবার রেশন খাতে টাকা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার শুরু হয়েছে। আর তার জেরে এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। একই ধাঁচে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিকে 2024 সালে লোকসভা নির্বাচনে সাফল্য পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলেছিলেন 5 বছর বিনামূল্যে রেশন মিলবে, কিন্তু তা করতে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় সরকারের ভাড়া থেকে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। আর সেই টাকা বাঁচাতেই কেমন করে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের বদলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এই উদ্যোগ বাস্তবায়িত করতে ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউরোপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। অন্যদিকে এক একজন গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ অনুযায়ী মোবাইলে পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর সেই লেনদেন দিল্লিতে বসে কেন্দ্র জেনে নিতে পারবে কে কখন কোন দোকান থেকে কত খাদ্যশস্য নিলেন। বিষয়টি খতিয়ে দেখে 1 বছরের মধ্যে এই উদ্যোগ গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে। এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, রেশন দোকানদারদের রোজগার কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকাই নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য নিয়ে কমিশন মেলে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারেন্টি কোথায়? এমনকি ইউরোপের লেনদেনেও সমস্যা হবে। তাছাড়া কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে প্রচার করে আর 81 কোটি 71 লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দেয়। বাস্তবে সরকারি তথ্য বলছে আসলে পাই 79 কোটি 44 লক্ষ। এই সংখ্যা আরও কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। এই খবর প্রকাশ্যে আসতেই এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। তাই আয়কর বাহন পোর্টাল, জিএসটি নম্বর, সিবিডি এবং প্রভৃতির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোনো রেশন গ্রাহক প্রয়াত কিনা। সেক্ষেত্রে তারা রেশন পাবেন না। আর এটা যদি মানুষ কোনো কারণে মেনে নেন তাহলে রাজকোষ থেকে টাকা কম বের হবে। আর এটাই চাইছে কেন্দ্র। কংগ্রেসের সঙ্গে জোটে জল ঢাললেন সেলিম। প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন সিপিএমের রাজ্য সম্পাদকের। জোট নিয়ে কংগ্রেস সভাপতির সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হলেন। খানিক খোঁচা দিয়েই বললেন, শুভঙ্করের তৃণমূলের প্রতি বেশি দরদ। সেলিমের সাপ কথা, আমি কাউকে ছাড়ছি না, কাউকে পায়েও ধরতে পারবো না। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। এদিকে সাধারণ রাজনৈতিক মঞ্চে যখন কারোর সঙ্গে জোট হয় তখন সুমধুর সম্পর্ক থাকলেই জোট হয়। কিন্তু এখন সেলিম যে ভাষায় কথা বলছেন তা দেখেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ভোটের মুখে কংগ্রেস সিপিএমের সম্পর্ক তো ধীরে ধীরে অম্লমধুর হয়ে যাচ্ছে। তাহলে কি জোট সম্ভব? সেলিম যদিও বলছেন, অধীর চৌধুরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি বলবে তার জন্য অপেক্ষা করছেন। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে সেলিম বলেন, আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে।
আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সবাই হোক। এদিকে সূত্রের খবর, অধীর শিবির জোটের পক্ষে থাকলেও শুভঙ্কর শিবির একলা চলো নীতির পক্ষে সওয়াল করছে। তা নিয়ে দলের অন্দরে চাপানোত্তর চললেও অফিসিয়ালি কিছু জানা যায়নি। এখন সেলিম সে কথা মনে করিয়ে বলছেন, শুভঙ্কর বাবু যদি না চান, অধীরবাবু যদি চান, তাহলে সেটা তাদের দলের ব্যাপার। আমরা বলছি, আগে অবস্থান স্পষ্ট করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, যেটা শুভঙ্কর বাবু এখনো বুঝতে পারছেন না। ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ নাকি বিজেপির সঙ্গে গেলে লাভ নাকি বামের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকম ভাবে হয় না। ভোট আসতে সিঙ্গুরকে নিয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত শাসক দল। আন্দোলনের মাটি বীরভূম থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1694টি পরিষেবার শিলান্যাস করেছেন। গতকাল শুধু মুখ্যমন্ত্রী নন, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও দীপক অধিকারী। সেখান থেকে এক প্রকার ভোটের টার্গেট বেঁধে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ গতকাল প্রথমে বলেন, সবাই ভালো আছেন তো? তিনি তারপর লড়াইয়ের বার্তা দেন, বলেন এখন থেকে লড়াই শুরু। বাংলার দাপট মানুষ এখনো দেখেনি। একদিকে 10 কোটি লোক, অন্যদিকে বিজেপি এজেন্সি, যারা বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই, আমরা লড়ব সবাই মিলে। এরপর তিনি বলেন, আমি আপনাদের সাংসদ, আপনাদের সঙ্গে আমার বারবার দেখা হবে। আমরা আজ দিদির কথা শুনতে এসেছি। শুধু একটা কথা বলবো, 2011 আসন ছিল 185, 2021 আসন ছিল 215, আর 2016 আসন ছিল 216, আর 2026 সালে টার্গেট বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে। এখানে উল্লেখ্য, গতকাল এই সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেখানে শিল্প হবে কি হবে না সে নিয়েও কোনো আশ্বাস দিতে দেখা যায়নি তাকে। তবে গতকালের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া শিল্পের কথা ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 8 একর জমির উপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে। কৃষি জমি দখল করে নয়। এছাড়াও তিনি বলেছেন, আর একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। কোনো জনসভা নয়, মঞ্চও নেই, তবু রাজ্য রাজনীতি ফের বাড়ছে উত্তাপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার পশ্চিমবঙ্গে। আজ সন্ধ্যায় কলকাতায় পৌঁছানোর কথা তার, তবে এবারের সফর প্রকাশ্য কর্মসূচিহীন, পুরোপুরি সাংগঠনিক। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথাই, দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে, একটি বারাসাতে, অন্যটি শিলিগুড়িতে। দলীয় সূত্রের খবর, শনিবার বেলা 11:10 বারাসতের বৈঠকটি হওয়ার কথা ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে। সাংগঠনিক ওই বৈঠক সেরে দুপুরের বিমানে বাগডোগরা যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর সংলগ্ন গোসাইপাড়ার মাঠে সাংগঠনিক বৈঠক সেরে সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠকগুলিতে দলের রণকৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। শাহের সফর ঘিরে ইতিমধ্যে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার ব্যারাকপুর আনন্দপুরি মাঠ পরিদর্শনে যান পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। নিরাপত্তা ও প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে মাঠে হাজির হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার বক্তব্য, কার্যকর্তাদের মনোবল বাড়াতে অমিত শাহ মাঝে মধ্যেই আসেন। রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ মনে করছেন, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক বা মার্চের শুরুতেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা। তার আগে সংগঠনের ভিত শক্ত করা, দুর্বল অঞ্চল চিহ্নিত করা এবং রাজ্য থেকে মণ্ডল স্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় ফেরানো, এই 3 লক্ষ্যেই শাহের সফর। কলকাতায় থাকার সময় রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতার সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলীয় সূত্র। কে কোথায় দায়িত্ব নেবেন, কার উপর ভরসা বাড়বে, প্রচারের ভাষা ও কৌশল কি হবে, এই প্রশ্নগুলির উত্তর মিলতে পারে এই নীরব বৈঠক থেকেই। এর পাশাপাশি রয়েছে সময়ের হিসেবও। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তখন রাজ্য জুড়ে সভা, মিছিল ও মাইক ব্যবহারে কড়া বিধিনিষেধ কার্যকর থাকে। ফলে বড় রাজনৈতিক কর্মসূচি করতে গেলে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা। তাই জানুয়ারির মধ্যেই রাজ্য সফর সেরে নেওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছে বিজেপির অন্তর্মহল। সুকান্ত মজুমদারের ইঙ্গিত, বারাসতের বৈঠকের পর অমিত শাহ উত্তরবঙ্গ সফরেও যেতে পারেন। বিজেপির কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল সংগঠনের ভিত আরও মজবুত করাই লক্ষ্য। দলীয় সূত্র মানছে, সাম্প্রতিক সময়ের রাজ্য বিজেপিতে নেতৃত্ব ও সংগঠনের মধ্যে কিছু জায়গায় অসঙ্গতি তৈরি হয়েছে। ভোটের আগে সেই ফাঁকফোকর মেরামত, অভ্যন্তরীণ সমন্বয় ফেরানোই অমিত শাহের এই নীরব সফর এর মূল উদ্দেশ্য।
দুই ইআরও ও দুই এইআরওকে সাসপেন্ডের ঘটনায় নির্বাচন কমিশনকে উত্তর দিল রাজ্য। সূত্রের খবর, সেই চিঠিতে বলা হয়েছে, আমরা বিভাগীয় কার্যক্রম বন্ধ করিনি, বন্ধ করা যায় কিনা তার অনুমতি চেয়েছি মাত্র। রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে 4 আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এর আগে নবান্ন কমিশনকে রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা 4 জন অফিসারকে সাসপেন্ড করেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এফআইআর যদি করতে হয় তার জন্য আরেকটু সময় নেওয়া হোক। কিন্তু কয়েক মাস কেটে গেলেও নবান্ন এফআইআর করেনি, কিন্তু কমিশন নিজের সিদ্ধান্তে অনড় ছিল। এরপর সম্প্রতি ওই আধিকারিক ও কর্মীর পাশে দাঁড়িয়ে কমিশনের কাছে নবান্ন আবারও আর্জি জানিয়ে বলে তাঁদের লঘু পাপে গুরুদণ্ড যেন না দেওয়া হয়। তবে দেখা গেল এই আর্জির পরই ফের কড়া চিঠি পাঠায় নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের সচিব সেই সময় কমিশনের নির্দেশ কেন মানা হয়নি, এর জন্য কোনো দপ্তর দায়ী, এই সবকিছু বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, 5ই আগস্ট 2025-এর পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশনের অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশে সাসপেনশন, উপযুক্ত বিভাগীয় তদন্ত শুরু করা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করার কথা বলা হয়। নির্দেশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এরপর 29শে ডিসেম্বর 2025 তারিখে রাজ্যের তরফে পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এইআরও তথাগত মণ্ডল এই মামলায় অব্যাহতি পেয়েছেন। পাশাপাশি ময়না বিধানসভা কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শুধু সামান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেই আপত্তি তোলেন কমিশন। নির্দেশিকায় উল্লেখ করা হয়, কমিশনের সুপারিশে শুরু হওয়া কোনো শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধ করা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ করতে হয়। এই পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হয় না। গতকাল সেই চিঠিরই উত্তর দিয়ে নবান্ন তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাজ্য কোনো রকম বিভাগীয় কার্যক্রম বন্ধই করেনি, শুধু এটুকু অনুমতি চাওয়া হয়েছে যে ওই কার্যক্রম বন্ধ করা যায় কিনা। মোট কথা, সব মিলিয়ে ওই 4 আধিকারিককে নিয়ে এখন কমিশন ও নবান্নের মধ্যে চিঠি চালাচলি চলছে। ইউজিসির নতুন ইকুইটি নিয়মকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ইউজিসির নতুন নিয়মে স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতি। গতকাল একটি জনস্বার্থ মামলা শুনানিতে ওই বিতর্কিত নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। অভিযোগ, ইউজিসির নতুন নিয়ম সাধারণ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। এই নিয়ে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন সুপ্রিম কোর্ট এই রায় দিল। এই নিয়ম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমস্যায় ফেলেছে। বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীরা ইউজিসি ইকুইটি নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এরপরেই আদালত জরুরি শুনানির জন্য সম্মত হয়। ইউজিসির নতুন নিয়মে সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমতা কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে ওবিসি, এসসি, এসটি, মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত রয়েছে। এরপরই দেশজুড়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, কারণ এই নিয়ম চালু হলে সাধারণ শিক্ষার্থীরা সমস্যায় পড়বে। এই নিয়মের সমালোচনা করে অনেকেই বলেছেন, নতুন নিয়মে স্পষ্ট পদ্ধতির অভাব রয়েছে এবং আইনের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। তাদের যুক্তি, নতুন নিয়মে ওবিসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, তাদের সাধারণ শ্রেণী থেকে বাদ দেওয়া হচ্ছে, ফলে বৈষম্যতা সৃষ্টি করছে। বেশ কয়েকটি রাজ্যের শিক্ষার্থীরা এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আবেদনকারী ইউজিসি নিয়ন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছেন। আবেদনকারী আরও জানিয়ে দিয়েছেন, যদি এই নিয়ম বাতিল না করা হয় তাহলে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকবে। এদিন জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, আমরা কি ক্রমশ একটি পশ্চাৎপদ বা রক্ষণশীল সমাজের দিকে যাচ্ছি? স্বাধীনতার 75 বছর পরেও আমরা সমাজকে জাতিভেদ থেকে মুক্ত করতে পারিনি। এখন এই নতুন আইন নিয়ে কি আমরা আরও পিছনের দিকে যাচ্ছি? সংবিধান রাজ্যকে এসসি এসটিদের জন্য বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা দেয়। যদি 2012 সালের নিয়মগুলি ব্যাপক সুরক্ষা প্রদান করে, তাহলে কি সামাজিক ন্যায় বিচার রক্ষাকারী আইনে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা উচিত? আমাদের সেই স্তরে নেমে যাওয়া উচিত নয়, যেখানে
আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো স্কুলগুলিকে পৃথক করে রেখেছি। এরপর অন্য একজন আবেদনকারীর আইনজীবী বলেন, যদি একজন সাধারণ বিভাগের ছাত্র হয় তাহলে একজন সিনিয়র আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি নবীন, তাহলে সে আমার তখন র্যাগিং করবে। যদি সেই সিনিয়র তপশিলি জাতির হয় তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুনানির সময় বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন যে আমরা ইউজিসির প্রবিধানের ধারা 3C-কে চ্যালেঞ্জ করছি কারণ এটি বর্ণভিত্তিক বৈষম্য নিয়ে বিতর্ক তুলেছে। প্রবিধানে বৈষম্যের সংজ্ঞা সম্পূর্ণ ভুল, এটি সংবিধানের সমতা চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুসারে এই বৈষম্য দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তবে ইউজিসির নূতন নিয়ম শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর বিরুদ্ধে বৈষম্যকে সম্বোধন করে, এটি সংবিধানে অন্তর্ভুক্ত সমতার নীতির বিরুদ্ধে। তবে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট একটি কড়া মন্তব্য করে বলেছে ইউজিসির নূতন নিয়মগুলি অস্পষ্ট। আদালত কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ জারি করেছে এবং ইউজিসির নূতন নিয়ম বাস্তবায়ন স্থগিত করেছে।